হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স গত দুটো মরশুমে আইপিএল এর ফাইনালে পৌঁছেছিল। একবার চ্যাম্পিয়ন এবং দ্বিতীয়বার রানার্স। এবং সেই হার্দিক পান্ডিয়া যখন গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্স এলেন এবং সেখানে তার ক্যাপ্টেন্সিতে মুম্বাই পরপর 3টে ম্যাচ হারলো, তখন অনেকেই ভাবছিলেন বা অনেকেই এরকম মন্তব্য করছিলেন যে গুজরাটের জয়ের আসল কারিগর হার্দিক পান্ডিয়া মোটেই নন, বরং আশিস নেহরা, যিনি ক্রমাগত বাউন্ডারি লাইনের ধার থেকে তার সমস্ত প্লেয়ারদের পরামর্শ দেন, এমনটাই অনেকে বলছিলেন। এবং একই সঙ্গে হার্দিক পান্ডিয়া তিনি মুম্বাইকে জেতাতে পারছিলেন না, সুতরাং অনেকেই ভাবছিলেন যে গুজরাট এই যে পরপর দুবার ভালো খেললো সেটা হার্দিকের জন্য নয়। এবার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বাই প্রথম ম্যাচে জিতেছে, অপরদিকে গুজরাট টাইটান্স বর্তমানে পর পর পরাজিত হচ্ছে। 5 ম্যাচের মধ্যে তারা মাত্র 2টো ম্যাচ জিততে পেরেছে। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নটা হচ্ছে যে গুজরাট টাইটান্স তাহলে এবারে কেন জিততে পারছে না? আশিস নেহরা, যিনি গুজরাটকে গত দুটো মরশুমে চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, অনেকেই ভাবছেন যেটা, তাহলে এবার গুজরাটের সমস্যাটা কি? এবার তাহলে গুজরাট কেন জিততে পারছে না? এবং এখানেই একটা কনক্লুশনে আমরা পৌঁছাতে পারি, সেটা হলো ক্রিকেট একটা টিম গেম। ক্রিকেট কোনো নির্দিষ্ট মানুষকে দিয়ে কিন্তু খেলা হয় না। নির্দিষ্ট মানুষই সেই ম্যাচটা জেতাতে অগ্রণী ভূমিকা নিচ্ছেন, কোন একটা নির্দিষ্ট প্লেয়ারই একটা দলকে চ্যাম্পিয়ন করছেন, কোন একটা নির্দিষ্ট প্লেয়ারের জন্যই একটা দল এত সফল, এমনটা কিন্তু কোনোদিনও নয়। আজ যেমন হার্দিক পান্ডিয়া নেই বলে গুজরাট টাইটান্স তাদের ক্যাপ্টেনকে মিস করছে, ঠিক সেরকমই আশিস নেহরারও অবদানও রয়েছে, সবারই অবদান রয়েছে। শুভমান গিল, যিনি আগের মরশুমে প্রচুর রান করেছিলেন, তিনি এবারে অতিরিক্ত একটা চাপ তার উপর এসে পড়েছে, ক্যাপ্টেন্সি, সেই কারণে সেরকম ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। অনেক কারণ রয়েছে। একটা টিম সবসময় সমস্ত প্লেয়ারদের নিয়ে টিম গেমের জন্য চলে, কখনো একটা নির্দিষ্ট প্লেয়ারের জন্যই একটা টিম এত দুর্দান্ত এমনটা হয় না। সেটা আরো একবার একেবারে হাতে নাতে আমাদের দেখিয়ে দিল গুজরাট টাইটান্স। এবং তার সাথে আরো একজন প্লেয়ার রয়েছেন যার কথা আশা করি আপনাদের মনে আছে, যাকে আশা করি আপনারা ভুলে যাননি, মোহাম্মদ শামি। গত দুটো মরশুমে গুজরাট টাইটান্সের হয়ে সর্বাধিক উইকেট সংগ্রাহক ছিলেন মোহাম্মদ শামি, তিনি এবারে নেই। এবং দেখুন, গুজরাটের উইকেট তোলার লোকের যে অভাব রয়েছে এমনটা কিন্তু নয়, ভালোই উইকেট তুলছেন উমেশ যাদব, মোহিত শর্মা ভালো বোলিং করছেন, কিন্তু তাও সব মিলিয়ে একটা টিম যেখানে মোহাম্মদ শামি নেই, ক্যাপ্টেন হার্দিক চলে গেছেন, সব মিলিয়ে টিমটা কিন্তু আপাতত একটু ব্যাকফুটে চলে গেছে। সুতরাং এটুকুনি বলবো যে কোনো নির্দিষ্ট মানুষ, কোনো নির্দিষ্ট ক্যাপ্টেন বা নির্দিষ্ট কোচ কখনো কোনো টিমকে জেতাতে পারেন না, অন্তত চ্যাম্পিয়ন করতে পারেন। যাই হোক, আজকে দুখানা ম্যাচ ছিল, প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস, এবং তারপর লখনৌ ভার্সেস গুজরাট। মুম্বাইয়ের ম্যাচটা দিয়ে শুরু করি, কারণ মুম্বাই আজকে যে ম্যাচটা জিতলো, এটা মুম্বাই ম্যাচ শুরু হওয়ার আগেই আমি জানতাম যে মুম্বাই ম্যাচটা জিতবে। অনেকে বলতে পারেন যে তার মানে কি আইপিএল সত্যি স্ক্রিপ্টেড? এমনটা নয়, কারণ এই যে এটা মানে আমি জানি না কেন এটা আমার মনে হয় বা বলা যায়, একটা একটা ভাবনা চিন্তা তো আসে। মুম্বাই ইন্ডিয়ান্সের আজকে একটা স্পেশাল ম্যাচ ছিল যেখানে তারা প্রচুর ছাত্রছাত্রীদের, মানে প্রচুর বাচ্চা কাচ্চাদের তারা নিয়ে এসেছিল বিভিন্ন এনজিও থেকে, এবং কত 18,000 না 20,000 মতন সেরকম বাচ্চা কাচ্চা উপস্থিত ছিল মাঠে। এবং এই স্পেশাল ম্যাচে মুম্বাই যে পরাজিত হবে, সে তাদের একটা অতিরিক্ত মোটিভেশন চলে আসুক বা এদের সামনে আমাদের জিততেই হবে এর একটা ধারণা চলে আসুক, যাই হোক মুম্বাই ম্যাচটা জিততো। এবং আমি ম্যাচ শুরু হওয়ার আগেই ভাবছিলাম যে মুম্বাই এই ম্যাচটা কখনো হারতে পারে না। একটা ধারণা তৈরি হয়ে যায় না যে এই ম্যাচ মুম্বাই হারবে না, এরকমই একটা ব্যাপার। যাই হোক, কিন্তু মুম্বাইকে অবশ্যই ভালো ব্যাটিং করতে হয়েছে, যে ব্যাটিংটা তাদের আগের ম্যাচগুলোতে মিসিং ছিল সেই জিনিসটা আজকে দেখা গেছে। প্রত্যেকের ব্যাটিং নিয়ে আসবো, তবে তার আগে আমি হার্দিক পান্ডিয়ার ব্যাটিংটা দিয়ে শুরু করতে চাই, কারণ গোটা ম্যাচে মুম্বাই যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু হার্দিক পান্ডিয়ার ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠছে। এই জায়গাতে দাঁড়িয়ে আমি 3 জনের ব্যাটিং এর একটু কম্পারিজন করবো, এবং এই যে গতকাল বিরাট কোহলির ইনিংসটা খুব স্লো, বিরাট কোহলির জন্যই ম্যাচ হেরেছে আরসিবি, এই যে কথাগুলো উঠছিল সেই ব্যাপারটা একটু আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে, 3 জন প্লেয়ার, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুল, 3 জনকে আপনারা এই দুদিন ধরে দেখলেন। গতকাল বিরাট কোহলির একটা সেঞ্চুরি দেখলেন, তবে স্লোয়েস্ট সেঞ্চুরি ছিল। আজকে হার্দিক পান্ডিয়ার একটা খুবই স্লো ইনিংস দেখলেন, 33 বলে 39 রান, যেখানে শেফার 10 বলে 39 করে গেলেন, সেখানে হার্দিকের থেকে 33 বলে 39 রানের ইনিংস দেখেছি। এবং তারপরে এই লাস্ট ম্যাচে লোকেশ রাহুল, যিনি করলেন 31 বলে 33। ঠিক আছে, এই 3টে ইনিংস, 3টেই বলা যেতে পারে স্লো। বিরাট কোহলি ইনিংসটাও যেহেতু স্লো, সেঞ্চুরি স্লো এর খাতাতেই আমি ফেলছি, হার্দিকেরটাও স্লো ইনিংস, রাহুলেরটাও স্লো ইনিংস, 3টেই বলা যেতে পারে স্লো।
কিন্তু এই স্লো ইনিংস গুলোর মধ্যে কমন ডিফারেন্সটা কি, তিনটে স্লো ইনিংস এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি যে কারণে বিরাট কোহলি ইনিংসটাকে ভালো বলা চলে, কি এটা হলো প্রশ্ন। দেখুন, বিরাট কোহলি ওপেনিং করতে এসেছিলেন, হার্দিক মিডিল অর্ডারে নেমেছিলেন, রাহুল ওপেনিং করতে এসেছিলেন। তাহলে আগে কোহলি এবং রাহুলের ইনিংস দুটোর মধ্যে একটু ছোট্ট ডিফারেন্স খুঁজে বার করুন। কোহলি নামলেন, শুরু থেকে নামলেন, কোহলি 72টা বল খেললেন। একটা টি-20 ম্যাচে যখন কেউ 72টা বল খেলেন, তখন আমরা টি-20 ম্যাচ যেভাবে এগোয় আমাদের একটা ধারণা তৈরি হয়েছে যে 72 বলে অন্তত 140, 50, 150 রান তো সে তুলেই দেবে, এরকম একটা ধারণা আমাদের মধ্যে রয়েছে এবং এটা এক্সপেক্ট করি যে সে অবশ্যই দলের হয়ে একটা বড় রান করবে, তাই তো। এবার দেখুন, বিরাট কোহলি ওই যে 72 রানের 72টা বল খেলে 100 কত 13 না কত করলে, যাই হোক ইনিংসটা খেললেন। কোহলি শুরু থেকে নামলেন, ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত নিয়ে গেলেন। কোহলি জানতেন ওই জায়গাতে যদি তিনি আউট হতেন, বাকি যারা যারা রয়েছে তারা ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, তারা ইনিংসটাকে 200 পার তো করতে পারবেই না, বরং 150, 160 মধ্যে দলটা অল আউট হয়ে যেতে পারে স্কোর। সেই জায়গাতে তিনি যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে 180, 90 হয়তো হতে পারে, যদি তিনি একটা ভালো পার্টনারশিপ পান, তার সাথে কেউ ভালো পার্টনারশিপ বিল্ড করে। কিন্তু তাও শেষ পর্যন্ত কেউ পার্টনারশিপ ভালো বিল্ড করতে পারলেন না। গ্রিন কম রানে আউট হলেন, ম্যাক্সি আউট হলেন এবং শেষ দিকে সেটা হলো না, যেটা হতে পারতো সেটা হলো না। এমন নয় যে শুধুমাত্র কোহলি স্লো ইনিংস এর জন্যই ওটা হলো না, তার সাথে তিনি একটা ভালো পার্টনারশিপও কারোর সাথে বিল্ড করতে পারলেন না। আপনি জাস্ট এটুকুনি ভাবুন, আজ যদি গ্রিন আগের দিন যে ইনিংসটা খেলেছেন 6 বলে 5 না কত করলেন, গ্রিনের জায়গায় যদি আজকে টিম ডেভিড থাকতেন বা শেফার্ড থাকতেন, রান কি 200 পেরোতো না? অবশ্যই পেরোতো। সুতরাং একটা প্লেয়ার যখন শুরু থেকে অ্যাঙ্কারের ভূমিকা পালন করছে এবং তাকে শেষটাও মানে একজন পাওয়ার হিটার হিসেবে শেষ করতে হচ্ছে, এরকম যখন সিচুয়েশন চলে আসে তখন একটা প্লেয়ারকে বুঝতে হয় যে সে কিভাবে খেলবে। ঠিক আছে, বিরাট কোহলি নিজেও জানেন যে তিনি যদি 30টা বল খেলার পর আউট হয়ে যান তাহলে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতন কেউ নেই। এই আরসিবি দলে ওই অ্যাঙ্কারের ভূমিকাটা পালন করার মতন আর কেউ নেই। ঠিক আছে, এটা একদম ক্লিয়ার, আপনারা যেটা আরসিবি ব্যাটিং দেখলেই বুঝতে পারবেন। সুতরাং কোহলির ইনিংসটা অবশ্যই স্লো। দেখুন, আরসিবির সাপোর্টার হন আপনি বা বিরাট কোহলির সাপোর্টার হন, আপনি যদি কোহলির ব্যাটিং দেখার জন্য অপেক্ষা করেন এবং আপনি যদি দেখেন যে কোহলি 72টা বল খেলেছে, আপনার এক্সপেকটেশন অবশ্যই হাই থাকবে। টিমের সিচুয়েশন কি থাকবে সেটা পরের ব্যাপার, আপনার এক্সপেকটেশন হাই থাকবে যে না, কোহলি 72টা বল খেলেছে, যখন একটা ভালো ইনিংস খেলবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে ম্যাচটা আরসিবির ম্যাচ, আরসিবি ব্যাটিং করছে। আর যদি এটা ভারতের হয়ে কোহলি খেলতেন, প্রথমত ভারতের হয়ে বিরাট কোহলিকে 72টা বল খেলতেই হবে না, কোহলিকে সেই দায়িত্বটা নিতেই হবে না যে তিনি 72টা বল খেলবেন, শেষ পর্যন্ত নিয়ে যাবেন, সেই সিচুয়েশন আসবেই না। কারণ ভারতীয় দলে সেরকম প্লেয়ার রয়েছে যারা নিজেদের ভূমিকা জানে এবং যারা পরবর্তীকালে এগিয়ে নিয়ে যেতে পারবে ইনিংসটা। সুতরাং প্রথমত বিরাট কোহলিকে ওই জায়গাতেই তাকে ঠিক করে নিতে হলো যে কিভাবে আমি খেলবো। ঠিক আছে, এবার আসি লোকেশ রাহুল। লোকেশ রাহুল যেভাবে শুরু করেছিলেন, একটু স্লোই শুরু করেছিলেন, কিন্তু আউট হলে 31 বলে 33 রানে। এবার তাহলে দুজনের মধ্যে কমন ডিফারেন্সটা দেখুন। বিরাট কোহলির ক্ষেত্রে তিনি জানেন যে তিনি শেষ যদি না করেন বা তিনি যদি অন্তত 40-50টা বল না খেলেন, তাহলে তারপরে এমন কেউ নেই যে অ্যাঙ্কারের ভূমিকাও পালন করবে না এবং যে বড় হিট মারতে গিয়ে সেটা পুরো শেষ পর্যন্ত এগিয়েও নিয়ে যাবে না। নয় সে একদম ডট বল খেলতে লাগবে, নয়তো মারতে গিয়ে আউট হবে। ধৈর্য ধরে আর একটা ইনিংস বিল্ড করার মতন আরসিবি দলে কেউ নেই, এটা ফ্যাক্ট। কে আছেন আপনি বলুন? মহিপাল লোমরার বা দীনেশ কার্তিক যারাই রয়েছেন তারা বড় শট খেলছেন। আপনি দীনেশ কার্তিকের থেকে কি সেরকম ইনিংস এক্সপেক্ট করছেন যে না 15 ওভারে কার্তিক ব্যাটিং করতে নামবেন, নিয়ে একটা ধৈর্য ধরে একটা প্রথম 10 বল ঠুকে খেলবেন, তারপরে 10 বলে মারবেন? না, দীনেশ কার্তিকের থেকে সেরকম ইনিংস এক্সপেক্টেড নয় এবং তিনি তার কাজও নয় সেটা। হ্যাঁ, সোজা কথা, তার কাজও নয় সেটা। আর কে রয়েছে, ম্যাক্সি বা গ্রিন, তাদের থেকে কি আপনারা সেটা এক্সপেক্ট করছেন না? আরসিবির দলটাতে ওরকম পাওয়ার হিটার ভর্তি। সুতরাং অ্যাঙ্কারের যে ভূমিকা সেটা আরসিবি দলে খুব ভালো মতো পালন করতে হবে বিরাট কোহলিকে। রজত পাতিদার রয়েছেন যেটা তিনি করতে পারেন, কিন্তু তিনি ফর্মে নেই। সুতরাং কোহলির আর কোনো উপায় নেই। এবার আসি লখনৌ সুপার জায়ান্টসের লোকেশ রাহুল। আজকে এই যে 31 বলে 33 রান করে তিনি আউট হলেন, লোকেশ রাহুল জানেন তিনি ওই জায়গাতে যদি আউট হন তারপরে আয়ুষ বাদনি আসবে, যিনি ওই কাজটা করতে পারেন। আয়ুষ বাদনিও মারতে পারেন, কিন্তু তিনি ওই কাজটা করতে পারেন যদি তাকে আগে নামানো হয়। এবার আমি যদি ফর্মের কথা বলি, নিকোলাস পুরানের মতন একজন ব্যাটার রয়েছেন যিনি ভালো খেলতে পারেন, ফর্মে রয়েছে। মার্কাস স্টোইনিস যেদিন ফর্মে থাকেন তিনি একদম বড় শট খেলতে পারেন। সুতরাং রাহুল ওই জিনিসটা জানে, কিন্তু তার সত্ত্বেও রাহুল ইনিংসটাকে তার ওই যে 31টা বল খেললেন, সেট হয়ে গেলেন, তারপরেও তার ইনিংসটাকে বড় করতে পারলেন না। কিন্তু তাও রাহুল জানেন যে ওই জায়গাতে তিনি যদি 31 বলে 33 100 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেও আউট হন, তারপরের দিকে তার প্লেয়াররা এসে চালিয়ে দেবে। সুতরাং ডিফারেন্সটা দেখুন দুজনের মধ্যে। আমি কাউকে বড় বা কাউকে ছোট করছি না, কারোর পক্ষে বা বিপক্ষেও কথা বলছি না, দুটো ইনিংসের মধ্যে জাস্ট কমন ডিফারেন্সটা দেখুন। প্রথমত কোহলি জানেন ইনিংস তিনি যদি 20 বা 30টা বল খেলে আউট হয়ে যান, ইনিংসটাকে অ্যাঙ্কার করে এগিয়ে নিয়ে যাওয়ার মতন কেউ নেই।
কোনো প্লেয়ার ফর্মে নেই দীনেশ কার্তিক বাদ দিয়ে এই টিমে, যারা ওই ইনিংসটাকে বড় ইনিংসে 200 অব্দি টেনে নিয়ে যাবে। রাহুল তিনি জানেন যে তিনি আউট হয়ে গেলে তারপরেও প্লেয়াররা আছেন যারা ইনিংসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন অ্যাঙ্কারের ভূমিকা পালন করে, প্লাস তার সাথে ব্যাটাররা ফর্মে থাকবে, ফর্মেও আছেন নিকোলাস পুরান বা স্টোইনিস। কিন্তু তাও লোকেশ রাহুল 31 বলে 33 করে আউট হলেন। এবার এই জায়গাতে বিরাট কোহলি আজকে যদি 31টা বল খেলে আউট হতে, সে 40 থাকতো বা যাই থাকতো, তাহলে বুঝতে পারছেন আরসিবি ঠিক কোন জায়গাতে যেত। সুতরাং এই যে স্লো ইনিংসটাকে বলা হচ্ছে না, স্লো ইনিংস খেলছেন বিরাট কোহলি, ডিফারেন্সটা বুঝতে পারছেন। স্লো ইনিংসের গুরুত্ব কোন ক্ষেত্রে বেড়ে যায়। কোহলি ইনিংসটা যদি স্লো ইনিংস হয়, আমি মেনে নিয়েও বলছি গুরুত্বটা এখানে। কালকের ম্যাচের পর তো অনেক চারদিকে সমালোচনা হচ্ছে, কিন্তু কোহলি ইনিংসটা কতটা স্লো সেটার প্যারামিটারটা বোঝানো যাচ্ছিল না। আজকে আপনারা হার্দিকের ইনিংস দেখুন এবং রাহুলের ইনিংস দেখুন, তাহলে বুঝতে পারবেন স্লো এর প্যারামিটারটা ঠিক কোন জায়গাতে। কোহলি আগের দিন জানতে তাকে স্লো ইনিংস খেলতেই হবে, তাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাকে লাস্ট পর্যন্ত থাকতে হবে, আদারওয়াইজ আরসিবি কিচ্ছু করতে পারবে না। লোকেশ রাহুল আজকে যে 31 বলে 33 করে আউট হলেন, এটা যদি কোহলি 31 বলে 33 করে আউট হতেন, আরসিবি 150 অব্দিও পৌঁছাতে পারতো না। এখানে লাখনৌ 163 অব্দি উঠেছে, বাট ভালো বোলিং হয়েছে অবশ্যই গুজরাটের, কিন্তু তাও রাহুল ওই জায়গাতে যে আউট হলেন, তারপরে ওই 163 অব্দি নিয়ে যাওয়ার মতন প্লেয়ার রয়েছে লখনৌ সুপার জায়ান্টসের কাছে। এবার আসে হার্দিক পান্ডিয়ার ইনিংসটার কথা। হার্দিক পান্ডিয়া যে জায়গাতে নামলেন, সেই জায়গাতে অ্যাকচুয়ালি অ্যাঙ্কারের কোনো দরকারই নেই, বা যদি ওই জায়গাতে অ্যাঙ্কারের কোনো ভূমিকা কেউ পালন করতে আসেনও, সেটা তিলক বর্মার হওয়া উচিত। ঠিক আছে, আমি মানলাম হার্দিকে এসেছে। এবার হার্দিক ওই জায়গাতে যে ইনিংসটা খেললেন আর কোহলি যে ইনিংসটা খেললেন, এই দুটো ইনিংসের মধ্যে একটা কমন ডিফারেন্স বুঝতে পারছেন যে স্লো ইনিংস কোনটা। বিরাট কোহলি ইনিংসটা যদি স্লো ইনিংস হয়, এটা মাথায় রাখতে হবে যে আর কেউ নেই সেই জায়গাতে। কোহলি যদি আউট হয়ে যান, তারপরে আর কেউ নেই যিনি ইনিংসটাকে 200 অব্দি নিয়ে যাবে। হার্দিকের ক্ষেত্রে দেখুন, হার্দিক একটা স্টার্ট পেয়ে গেছেন, পাওয়ার প্লেতে এসে গেছে 75টা রান। পরের দিকে টিম ডেভিড বা শেফার্ড এদের মতন ব্যাটার রয়েছে, মোহাম্মদ নবীরা রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে হার্দিক খেললেন 33 বলে 39। এবার তাহলে বুঝুন যে স্লো ইনিংস কাকে বলে। তিনটে ইনিংসের এবার কম্পেয়ার করুন যে স্লো ইনিংস কাকে বলে। কোহলিরটা যদি স্লো ইনিংস হয়, তাহলে লোকেশ রাহুলেরটা স্লোয়েস্ট, আর হার্দিক পান্ডিয়ারটা এর চেয়ে স্লো ইনিংস কোনোদিনও হতেই পারে না। এটা হলো ডিফারেন্স। সুতরাং স্লো ইনিংস, অবশ্যই স্লো ইনিংস খুব সহজে বলে দেওয়া যায়, কিন্তু সেই স্লো ইনিংসের কিছু নির্দিষ্ট প্যারামিটার থাকে, যে কি কারণে ইনিংসটা স্লো হচ্ছে, এবং এই ইনিংসটা যে স্লো হচ্ছে সেটা আদৌ টিমের জন্য ভালো নাকি খারাপ। কোহলির স্লো ইনিংসটা টিমের জন্য অবশ্যই ভালো, মানে কোহলির ওই ইনিংসটা না থাকলে টিম আর কিছু হতে পারতো না। অবশ্যই কোহলি আরো 2-3টে ছক্কা মারতে পারতেন, অবশ্যই পারতেন, সিচুয়েশন টাফ হচ্ছিল। এবার যদি তিনি 2-3টে ছক্কা মারতে গিয়ে আগে আউট হয়ে যেতেন, তাহলে কিছু লাভ হতো না। টিমের বাকি ব্যাটাররা যে স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছে, সেটা আর কি বলবো। সুতরাং ডিফারেন্স রয়েছে, এটা সাধারণ ডিফারেন্স। এই যে বলা হচ্ছে না টি-20 বিশ্বকাপে ভারত, মানে ভারতীয় নির্বাচকরা নাকি অ্যাঙ্কার রূপে কাউকে চাইছেন না, এবং তারা মনে করেন যে অ্যাঙ্কারের কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, আমাদের সমস্ত হার্ড হিটার দরকার, পাওয়ার হিটার দরকার, যারা নামবেন, 6 মারবেন, আউট হবে। ঠিক এই জায়গাতে ভারতীয় দলে বিরাট কোহলি হাজারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই ভারতীয় দলে তার মতন একজন ব্যাটারের প্রয়োজনীয়তা কতটা, যিনি একটা দিক ধরে রাখবেন, পরপর উইকেট পড়লেও যিনি একটা দিক ধরে রাখবেন। সে আরসিবির হয়ে বলুন, ভারতীয় দলের হয়ে বলুন, কোহলি ঠিক এই কাজটা রেগুলার করে গেছে। দ্যাটস ইট। আমি জাস্ট গতকাল ম্যাচে কোহলি যেটা করেছেন তার একটা উদাহরণ, মানে বাকি দুটো ইনিংসের সাথে তার একটা কম্পারিজন দেখিয়ে আপনাদের বললাম যে দেখুন স্লো ইনিংস ঠিক কি হয়, কিরকম হয়। যাই হোক, এবার তাহলে আজকের ম্যাচে আসি। হার্দিক পান্ডিয়া 33 বলে 39 রানের ইনিংসটা খেললেন। আমি আবারও বলছি, হার্দিক পান্ডিয়া যে জায়গাতে ব্যাটিং করতে নামলেন 4 নম্বরে, হার্দিক পান্ডিয়া ঠিক আছে 4 নম্বরে তো গুজরাটের হয়েও নামতেন, কিন্তু এই মুম্বাই দলটার কথা আপনি যদি দেখেন, মুম্বাই দল, এই মুম্বাই দলে কিছু ক্ষেত্রে না কিছু ব্যাটারকে স্যাক্রিফাইস করতে হবে, এটা মুম্বাই ইন্ডিয়ান্সও জানে। কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে আপনি দেখুন, ভেঙ্কটেশ আয়ারকে এই লাস্ট ম্যাচে ডিসির বিপক্ষে কলকাতা স্যাক্রিফাইস করলো, তাকে নামালো না। কেন? কারণ সেই রানটা উঠে গেছে, এবং এমন একটা সময় চলে এসেছে যখন আপনি রাসেল রিঙ্কুকে আরামসে নামিয়ে দিতে পারেন, যেখানে ভেঙ্কটেশ আয়ারের মতন ব্যাটারের প্রয়োজনীয়তা নেই। যতই তিনি আগের ম্যাচে একটা ভালো ইনিংস খেলুন, ভালো স্ট্রাইক রেট দিয়ে ব্যাটিং করুন, তবুও প্রয়োজনীয়তা নেই, কারণ সিচুয়েশনই এমন চলে এসেছে যখন রিঙ্কু বা রাসেলদের দরকার। এবার ঠিক একই জায়গাতে আজকে 5 নম্বরে তিলক ভার্মাকে নামানো হলো যখন 10 নম্বর ওভার শেষ হয়েছে। এবার এটা কেন হলো, এটাই হচ্ছে প্রশ্ন। ঈশান কিষান 11 নম্বর ওভারে আউট হলেন 111 রানে 3 উইকেট। ঠিক আছে, ঈশান এবং রোহিত খুব ভালো একটা শুরু করেছিলেন, পাওয়ার প্লেতে দারুণ রান উঠেছিল, প্রথম 10 ওভারেই বিশাল রান উঠে গেছিল। ওই জায়গাতে হার্দিক পান্ডিয়া নামলেন, ঠিক আছে, একটু ব্যাপারটা বুঝুন। ওই জায়গাতে হার্দিক পান্ডিয়া নামলেন, পরের দিকে যখন রয়েছেন টিম ডেভিড, রয়েছেন মোহাম্মদ নবী এবং রয়েছেন রোমারিও শেফার্ড। শেফার্ড এরকমই ভালো ব্যাটিং করেন, এমন নয় যে আজকে এরকম ভালো খেলেছেন। শেফার্ডের বড় শট রয়েছে হাতে, সেটা সবাই জানে। তাহলে ওই সিচুয়েশনে যে 5 নম্বরে তিলক ভার্মা এলেন, ওই জায়গাতে তার ভূমিকা কি হওয়া উচিত? আপনি যদি সাধারণ দর্শক হন, তাহলে আপনি কি বলবেন যে ওই জায়গাতে তিলক ভার্মার কি ভূমিকা হওয়া উচিত?
যিনি নামলেন 11 নম্বর ওভারের মাথায়, যখন তার সাথে হার্দিক পান্ডিয়ার মতন একজন ব্যাটার রয়েছেন এবং যে জায়গাতে ডেভিড বা শেফার্ডের মতন ব্যাটাররা পড়ে রয়েছে, ওই জায়গাতে তিলক ভার্মার কি ভূমিকা হওয়া উচিত? কি হওয়া উচিত? তোমার হাতে 9টা ওভার রয়েছে, তুমি নেমেছো, তোমার পরে 2জন হার্ড হিটার রয়েছে, তোমার আগে আর একজন হার্ড হিটার নেমে গেছে, হার্দিক পান্ডিয়া। ওই জায়গাতে তার ভূমিকাটা হওয়া উচিত যে তিনি এগিয়ে নিয়ে যাবেন ইনিংসটা, অ্যাঙ্কারের ভূমিকাটা পালন করবে। এবার ঠিক সেই জায়গাতেই হার্দিক পান্ডিয়া খেলতে শুরু করলেন অ্যাঙ্কারের মতন খেলা। তিনি আজকে টাচে ছিলেন না, এমন না যে তিনি ওইভাবেই খেলবেন বলে নেমেছিলেন, কিন্তু যখন তিনি শট মারতে পারছিলেন না তখন তিনি ঠিক করলেন যে না, তিনি ধীরে ধীরে ইনিংসটাকে এগিয়ে নিয়ে যাবেন, লাস্ট অব্দি নিয়ে যাবেন। ঠিক এটাই হলো মুম্বাইয়ে হার্দিক পান্ডিয়া। ঠিক এটা আমি হার্দিক পান্ডিয়াকে দোষ দেবো না, বাট সিচুয়েশনটা ঠিকঠাক রিড করা হলো না। ওই জায়গাতে তিলক ভার্মা পারতেন ইনিংসটাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে। একদিকটা তিলক ভার্মা ধরে রাখছেন, অপর দিক থেকে পরপর মারছেন। তিলক ভার্মা মুম্বাইয়ের হয়ে ভালো খেলছেন, ভালো ফর্মে রয়েছেন, কিন্তু হার্দিক পরপর ডট বল খেলে, প্রায় একটা বল, প্রথম 2টো করে বল ডট খেলছিলেন, তৃতীয় বলে সিঙ্গেল, এরকম করে হার্দিক অ্যাকচুয়ালি চাপ বাড়ালেন। ওই দিক থেকে তিলক ভার্মা এমন একটা শট খেলতে গিয়ে আউট হলেন যেটা তার থেকে এক্সপেক্টই করা যায় না। তিনি ভালো ফর্মে রয়েছেন, এই জায়গাটাতেই হলো সমস্যা। যদি আজ 4 নম্বরে তিলককে নামিয়ে 5-এ হার্দিককে নামানো যেত তাহলে আরো বেটার হতো, হয়তো বেটার হতো। হয়তো তারা ডানহাতি বাহাতি একটা ব্যাপার ধরে রাখার জন্য ঠিক আছে হার্দিককে পাঠিয়েছে, সমস্যা নেই, বাট হার্দিকের ওই জায়গাতে ওই অ্যাঙ্কারের ভূমিকাটা নেওয়া কোনোদিনও উচিত হয়। ঠিক ওই জায়গাতে তিলক আউট হলেন, হার্দিক পুরো একদম শেষ পর্যন্ত ধরে খেলে গেলেন। শেফার্ড লাস্টের দিকে নামলেন, তিনি একটু ভালো ইনিংস খেললেন বলে মুম্বাই রানটা 235 অব্দি 34 অব্দি উঠল। সুতরাং ডিফারেন্স এটাই, হার্দিক পান্ডিয়া যে ইনিংসটা তিনি খেললেন সেটা দরকার ছিল না, কিন্তু ওরকম ইনিংস পাওয়া যায়, ওরকম ইনিংস দেখা যায়। হ্যাঁ, এই যে 181, 182, 214, 390 এই যে স্ট্রাইক রেট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, যার মাঝে হার্দিকের 118, দেখে অড লাগতে পারে। হ্যাঁ, দেখে মনে হতে পারে যে না, এরকম মানে এত ভালো শুরু করার পর হার্দিক পান্ডিয়া যে ইনিংসটা খেলে সেটা একদমই বাজে, কিন্তু এরকম ইনিংস দেখা যায়। অবশ্যই ইনিংসটা অড, কিন্তু এরকম ইনিংস দেখা যায়। কিন্তু হার্দিক পান্ডিয়া যখন এই জায়গাতে এরকম ইনিংস খেলছে সেটাই হচ্ছে প্রশ্ন, কারণ এই হার্দিক পান্ডিয়া এর থেকে অনেক বেটার খেলতে পারেন এবং হার্দিক পান্ডিয়ার ভূমিকাও এটা নয়, অন্তত এটা হওয়া উচিত নয়। মুম্বাইয়ের ম্যানেজমেন্ট হয়তো বলতে পারে যে না হার্দিক তুমি ফর্মেও ফিরে এসো, টিমটাকে ধরেও রাখো, কিন্তু আরো বেটার এক্সপেক্টেড। 33 বল 39, আজ 39 রানে ইনিংস খেলেছে। মুম্বাই ইন্ডিয়ান্সের ফেসবুক পেজ থেকে আমি দেখলাম তাকে অ্যাপ্রিসিয়েট করে একটা পোস্টও করা হয়েছে, যেগুলো অবশ্যই দরকার। এই খারাপ সময় যদি মুম্বাই তার পাশে না দাঁড়ায় তাহলে মুশকিল, কাউকে তিনি পাশে পাবেন না। খুব ভালো, কিন্তু মেবি মুম্বাইয়ের ম্যানেজমেন্টও জানে, হার্দিক নিজেও জানে যে এই ইনিংসটার কোনো গুরুত্বই থাকবে না, এই ইনিংসটা কোনো দরকারই নেই, গুরুত্ব না দরকারই নেই। আর যদি এই 39টা রান আপনি দিল্লির এ থেকে বাদ দেন তাহলে 234 থেকে 239, 190-এর উপর থাকবে, কিন্তু 33টা বলও তার সাথে বাদ যাবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আজ তিলক যদি 33 বলে 39 করতেন তাও তাকে নিয়ে ট্রোল হতো, তাকে বলা হতো যে কি করেছেন, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে তিলক এই কাজটা করতে অভ্যস্ত, তিনি পারবেন, হার্দিকের থেকে সেটা এক্সপেক্টেড না। যাই হোক, ঠিক আছে, আরো বেটার খেলতে হবে। রোমারিও শেফার্ড 10 বল 39 সেরা ব্যাটিং করেছেন। মানে আমি আগের দিনই বলেছিলাম, আমার মনে আছে, আপনারা খেয়াল করেছেন কি আমি জানি না, যে মুম্বাই ইন্ডিয়ান্স একটু একটু ওভার কনফিডেন্স তাদের মধ্যে, তারা 6টা ব্যাটার নামাচ্ছে, তারা 6 জন ব্যাটার নামাচ্ছে এবং দরকার পড়লে আরেকজন তখনই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একজনকে নামাবো, সেই ব্যাপারটা তাদের মধ্যে রয়েছে, যে কারণে রাজস্থানের বিপক্ষে দ্বিতীয় ওভারই নেমে যেতে হয়েছিল ব্রেভিসকে, তৃতীয় ওভারে আর কি। সেই জিনিসটা আজকে তারা করেনি। আজকে খুব ভালো ব্যাটিং গভীরতা রেখেছে, রোহিত, ঈশান, সূর্য, হার্দিক, তিলক, ডেভিড, শেফার্ড, নভি, 8 জন ব্যাটার ছিল। চাওলা বা কোয়েজি তারাও ব্যাটিং করতে পারেন মোটামুটি। যাই হোক, আজকে ওই ভুলটা তারা করেন এবং এটাই হওয়া উচিত। অতিরিক্ত ওভার কনফিডেন্সের দরকার নেই। ইম্প্যাক্ট প্লেয়ারের রুলসটা রয়েছে, মানে তুমি 8টা ব্যাটার নামাও, অন্তত 7টা নামাও। তুমি অতিরিক্ত স্মার্টনেস দেখা দিকে 6টা ব্যাটার নামাচ্ছ, এটা। সূর্য আজকে প্রথম অনেকদিন পর নামলেন, দ্বিতীয় বলেই আউট হয়েছেন, বাট ঠিক আছে। সূর্য কি বলুন তো, এই মুম্বাই দলে একটা খুব বড় প্লাস পয়েন্ট হতে পারে। সূর্য কুমার যাদবকে 3 নাম্বার বা ইভেন 4-এও নামানো যেতে পারে। তিলককে যে আজকে 5-এ নামানো হলো না, তিলককে 3 নাম্বারেও প্রমোট করা যেতে পারে। তিলক কিন্তু সেই ধরনেরই প্লেয়ার, তবে সিচুয়েশন অনুযায়ী আবার তিলককে স্যাক্রিফাইসও করা যেতে পারে, যেমনটা ভেঙ্কিকে করেছিল কলকাতা নাইট রাইডার্স। এটা সিচুয়েশন অনুযায়ী। রাসেলকে 4 নম্বরে পাঠানো হলো, দেখা হলো ঠিক আছে রাসেল কেমন খেলতে পারেন, কারণ যে শুরুটা হয়েছিল, আপনি মুম্বাই আর কলকাতা দুটো ম্যাচের জাস্ট শুরুটা দেখুন, সেম। কলকাতাও সেদিন যা করেছিল আজকে মুম্বাইও তাই করলো, এবং সেই জায়গাতে ভেঙ্কিকে স্যাক্রিফাইস করা হলো যে দরকার নেই, আমাদের শ্রেয়াস নাবজে একজন তো আছেন, শ্রেয়াস নাবজেন এবং তার সাথে রাসেল আছে, তারপরে রিঙ্কু, রামানদীপ সবাই রয়েছে, দরকার কি ভেঙ্কিকে কেন জোর করে নামবো? এই জিনিসগুলো কিছু ক্ষেত্রে মুম্বাই করতে পারে। বাট আজকে দারুণ ব্যাটিং হয়েছে, টিম ডেভিড যেভাবে মেরেছেন, শেফার যেভাবে মেরেছেন, দারুণ। তবে আনরিক নরকিয়ার আমি জানি না অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে একেবারেই চেনা যায় না এই নরকিয়াকে। তিনি আজকে 4 ওভারে 65 রান দিয়েছেন, 2টো উইকেট তুলেছেন বটে,
কিন্তু 65 রান নরকিয়া, রিয়ান পরাগের কাছে মার খাচ্ছেন, ধোনির কাছে মার খাচ্ছেন, শেফার্ডের কাছে মার খাচ্ছেন। কি হয়েছে আনরিক নরকিয়া? নরকিয়া টি-20 ক্রিকেটে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বোলার ছিলেন একটা সময়, এখনো হয়তো আছেন, তার গতি রয়েছে, অতটা হাই মানে 155-56 হয়তো উঠছে না, কিন্তু কি বলবো, নরকিয়া কি করছেন, আসলে কি করছে? দিল্লি ক্যাপিটালস প্রথমত ঝাই রিচার্ডসন এবং নরকিয়া দুজন বিদেশি পেসারকে খেলাচ্ছে, যেটা দিল্লির জন্য কতটা শুট করবে আমি জানি না। মানে তারা মিচেল মার্শকে পর্যন্ত স্যাক্রিফাইস করছে। এবার এই স্যাক্রিফাইসটা যদি আরসিবি করতে পারতো তাহলে তো একদম ধন্য হয়ে যেত, কিন্তু সেটা তারা পারছে না। বাট ঠিক আছে, দিল্লি অ্যাটলাস মিচেল মার্শকে স্যাক্রিফাইস করেছে, কিন্তু দিল্লির ব্যাটিংটা আমি ঠিক বুঝলাম না। পৃথ্বী শ এবং ডেভিড ওয়ার্নার খুব ভালো খেলেছে, পৃথ্বী শ খুব ভালো ব্যাটিং করেছেন, 40 বলে 66, একটু মারতে পারতে, ঠিক আছে। অভিষেক পোরেল একটু কি বলবো, একটু ধীর গতি হয়ে গেল তার ইনিংসটা, কিন্তু ঋষভ পান্ত 5 নম্বরে নামলেন, অভিষেক পোরেলকে 3 নম্বরে পাঠানো হলো, অভিষেক পোরেল টানা খেলে গেলেন, এই জায়গাটা একটু কনফিউজিং। ইভেন কমেন্টেটররাও বলছিলেন যে তুমি 3 নম্বরে যদি একজন বাঁহাতিকেই পাঠাবে তাহলে ঋষভ পান্তকে পাঠানো যেত। এবং দিল্লির মিডিল অর্ডার তো একেবারেই অক্ষর প্যাটেল, ললিত যাদব, কুমার কুশাগ্রা, একেবারেই তারা সেরকম ভাবে বড় নাম নন। ক্রিস্টান স্টাফ তিনিও, তাও দিল্লি আরো বেটার হতো, মানে আরো ভালো, আরো কাছাকাছি যেতে পারতো, 205-এর জায়গায় 220ও হতে পারতো। আমি অ্যাকচুয়ালি লাস্টের দিকেও ব্যাপারটা বুঝলাম না। ক্রিস্টান স্টাফ 25 বলে 71 দারুণ ব্যাটিং করেছে, অ্যাপ্রিসিয়েট করছি, বাট কি করলেন লাস্টে? এত ভালো ইনিংস খেলার পরও যে লাস্টের দিকে যেটা হলো, আমি দেখলাম যে তিনি অক্ষর প্যাটেলকে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিচ্ছেন, তারপরে ললিত যাদব 2 রান নিচ্ছেন, লাস্ট ওভারে একটা স্ট্রাইকও পেলেন না এই ক্রিস্টান স্টাফস। এটা আমি অ্যাকচুয়ালি মাথায় ঢুকলো না যে ঠিক কি করছে। তারা তো আরো একটু বেটার রান করতে পারতো, ম্যাচ হয়তো বাইরে চলেই গেছিল হাতের বাইরে, কিন্তু আরেকটু রান উঠতে পারতো। আমি বুঝলাম না ঠিক কি হলো। যাই হোক, মুম্বাই অ্যাট লাস্ট জয় ফিরেছে। আমি 2-3 দিন আগেই বলেছিলাম, 2-3 দিন না, আরসিবি এই আগের ম্যাচের আগের যে ম্যাচটা হেরেছিল আমি সেদিন বলেছিলাম যে দেখুন মুম্বাই টানা 3টে ম্যাচ হেরেছে, কিন্তু তাও মুম্বাই দলটার ভরসা আছে যে না এখান থেকেও তারা পৌঁছাতে পারবে। কিন্তু আরসিবি যে পারফর্ম করছে, আরসিবি তাও এই লাস্ট ম্যাচটা হারিনি, তার আগেই আমি বলেছিলাম যেভাবে আরসিবি খেলছে এই আরসিবি এবারও প্লে অফে যেতে পারবে না, এমন তাদের ম্যানেজমেন্টের অবস্থা। যাই হোক, মুম্বাই তো জয়ের পথে ফিরল, এবার আরসিবি ফিরুক। মুম্বাই হারের হ্যাট্রিক কাটিয়ে জয়ের পথে ফিরেছে, আরসিবি এবার হারের হ্যাট্রিক কাটিয়ে ফিরুক। এই যে দিল্লি মার্শকে বসানোর যে একটা সাহস দেখিয়েছে, সেই সাহসটুকু দেখাক। মার্শকে বসিয়েছে নাকি চড়ছিল আমি এক্স্যাক্টলি জানি না, বাট যাই হোক, এবার আরসিবি কে সাহস দেখাতে হবে। মার্শ এবং গ্রিন এই দুজনের মধ্যে যদি বেটার কেউ হয়ে থাকেন সেটা মার্শ। মিচেল মার্শ অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, আমি সত্যি জানি না মার্শকে বসানো হয়েছে কিনা, আপনারা যদি জানেন একটু লিখুন। তবে গ্রিনকে এবার বসানো যেতে পারে। উইল জ্যাক্স কিন্তু খুব খারাপ ক্রিকেটার নন, অন্তত টি-20 ক্রিকেটে তার অভিজ্ঞতার কথা যদি বলি। মুম্বাই খুব সহজে ম্যাচটা জিতেছে, তবে সংক্ষেপে 2-1 পয়েন্ট যদি বলি, রোহিত শর্মা 27 বলে 49 খুব স্বস্তিদায়ক একটা ইনিংস রোহিতের জন্য এবং ভারতীয় সমর্থকদের জন্য। এরকম ইনিংসই দরকার, যেভাবে শুরু করেছিলেন। 23 বলে 49 ছিল, একটা সময় পরপর 3টে ডট খেলার পর আউট হলেন অক্ষর প্যাটেলের বলে, বোল্ড হলেন, বাট ভালো খেলেছেন, দারুণ ফর্মে ছিলেন, দারুণ। ঈশান 23 বলে 42, ঈশানও ভালো খেলেছেন। রোহিত ঈশান দুদিক থেকে মানে ইনিংসটা বিল্ড করলেন, দুজনে মিলে অ্যাক্সিলারেট করলেন পাওয়ার প্লের মধ্যে, দারুণ খেলেছেন দুজনে। হার্দিক তো বললাম, টিম ডেভিড এবং শেফার্ড তো শেষ দিকে ওফ কিমার। যাই হোক, এবার দ্বিতীয় ম্যাচ, লখনৌ সুপার জায়ান্টস বনাম গুজরাট টাইটান্স। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে ধরুন কোনো দল, আইপিএলেরই কোনো দল যার সেরকম কোনো বড় নাম নেই, যেমন এই লখনৌ বা যেমন পাঞ্জাব কিংস বা যেমন হায়দ্রাবাদ, এইসব দলের ম্যাচ যেদিন থাকে সেদিন কেউ খুব একটা এক্সাইটেড থাকেন না, মানে ইগনোরই করার মতো। কিন্তু আজ থেকে 2 বছর আগে 2022 আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচগুলো নিয়ে বিশাল উত্তেজনা তৈরি হয়েছিল। মানে হায়দ্রাবাদের ম্যাচ থাকলেই সবাই একেবারে হায়দ্রাবাদের ম্যাচ মানে দেখতেন, না হোক অন্তত খোঁজ খবর রাখতেন, এবং এই কারণেই রাখতেন, তারা জাস্ট ভাবতেন যে উমরান মালিক কত স্পিডে বল করেছে, উমরান মালিক কি আজকে করলো একটা 160 অব্দি উঠেছেন, উমরান মালিক কি আজকেও একটা 155 দিয়েছেন, এই প্রশ্নগুলো থাকতো মানুষের মনে। মানে এমনও হয় যে একটা ফাস্ট বোলার যখন দুর্দান্ত গতিতে বোলিং করে তখন সবাই তার খোঁজ খবর রাখে। এবারে লখনৌ সুপার জায়ান্টসের ক্ষেত্রেও তাই হচ্ছে। লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ নিয়ে সেরকম ইন্টারেস্ট কারণ নেই, হ্যাঁ, কিন্তু মায়াঙ্ক যাদব তিনি আজকেও কি একটা 150 তুলেছেন, আজকেও কি 3টে উইকেট তুলেছেন, এই আগ্রহগুলো মানুষের মনে রয়েছে, এবং এখানেই একটা প্লেয়ার কিন্তু আসলেই বাজিমাত করে বেরোয়।
উমরান মালিক আজ হারিয়ে গেছেন, অনেক পিছনে চলে গেছেন, কিন্তু তাও 2 বছর আগে যে হাইপটা তিনি ক্রিয়েট করেছিলেন এবার কিন্তু মায়াঙ্ক যাদব সেরকম হাইপ ক্রিয়েট করছে। দুর্ভাগ্যবশত আজকে তিনি 1 ওভার করেই বাইরে চলে গেলেন, খুব একটা ভালো ছন্দেও দেখায়নি। প্রথম বলটাই করলেন দেখলাম 140, তখনই বুঝেছিলাম কিছু তো একটা সমস্যা আছে। পরে দেখলাম কিছু হালকা ইনজুরি রয়েছে, ঠিক হয়ে যাবে মেবি। বাট আসলেই মায়াঙ্ক যাদব কিন্তু হাই ক্রিয়েট করেছেন, এবার এটা ধরে রাখতে হবে। এমন না যে 2 দিন পর তোমাকে খেলিয়ে দেওয়া হলো বিশ্বকাপের মঞ্চে, তুমি খারাপ খেললে বাদ চলে গেলে। সেটা উমরানের ক্ষেত্রে করা হয়েছিল, খুব ভুল করা হয়েছিল, সেটা যেন না হয় টুকলি বলতে পারি। আচ্ছা, এবার লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটিং এর কথা তো আমি বললাম। লোকেশ রাহুল যে ইনিংসটা খেলেন 31 বলে 33, নট এক্সপেক্টেড, তার থেকে একেবারে এক্সপেক্ট করা যায় না। তিনি বিশ্বকাপে দলে ঢোকার দাবিদার, তিনি এখনো লড়াই করছেন। তিনি নিজেও জানেন যে তিনি টি-20 বিশ্বকাপে ওপেনারের স্লটটা পাবেন না, স্টিল কিপারের যে একটা দরকার সেটা তিনি জানেন। কিন্তু যে ইনিংসটা তিনি খেলছে, আইপিএল শুরু হওয়ার আগে আমি শুনেছিলাম যে লোকেশ রাহুল নাকি স্যাক্রিফাইস করবে নিজেকে মিডিল অর্ডারে। প্রথমত সেটা করতে হতো। এবার তুমি নিজের যে জায়গা সেটা সহজে তুমি ছেড়ে দিতে চাও না, আমি মানছি, কিন্তু বিশ্বকাপের একটা ব্যাপার, ছাড়তে পারতেন। যাই হোক, মানে এমন তো না যে ওপেনারের অভাব ছিল, পারিকাল এবং দীপক তার জন্য ওপেনিং করতে পারতেন। যাই হোক, কিছু করার নেই। কিন্তু লোকেশ রাহুল প্রথমত মিডল অর্ডারে খেলছেন না, দ্বিতীয়ত ওপেনার হিসেবে যে ইনিংসগুলো খেলছেন 31 বলে 33, এর চেয়ে 31টা বল খেলার পর যদি কেউ 3টে বাউন্ডারি মারে 106 স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করে আউট হয়, লোকেশ রাহুল খুব মানে অসহায় লাগছিল তাকে। টিমের ক্যাপ্টেন বটে এবং ভালো খেলছে তার নেতৃত্বে দল, ভালো ডিফেন্ড করছে তার নেতৃত্বে দল, কিন্তু ব্যাটিং রাহুলের একদমই হচ্ছে না। দেবদাত পারিকাল আজকে আউট হয়ে গেলেন, ডিকক আজকে 4 বলে 6 করে আউট হলেন। মানে বুঝতে পারছেন, ডিকক একদিক থেকে মারতে থাকলে তাহলে মানে আগের ম্যাচে যখন ডিকক 80 না কত রান করলেন, সেদিন রাহুলের খুব একটা বড় ইনিংস ছিল না, কিন্তু ইনিংস গুলো ঢাকা পড়ে যায়। মনে হয় যে ঠিক আছে ডিকক তো মারছেন, আরেকজন হয় ঠিক আছে রাহুলের মতনই খেলুন। কিন্তু ডিককও যখন 4 বলে 6, রাহুল সেই জায়গাতে 31 বলে 33, পিচ কিন্তু খুব কঠিন ছিল না, আরো বেটার করতে হতো। মানে 31টা বল খেলার পর তো অন্তত এক্সপেক্ট করাই যায় রাহুলের মতন অভিজ্ঞ ব্যাটার অন্তত 50টা বল খেলবে। এই জায়গাতে দাঁড়িয়ে তিনিও যদি কোহলির মতো 70 বল খেলতেন, সেঞ্চুরি করতেন, তাও সমস্যা ছিল না, বিশ্বাস করুন। কিন্তু 31 বলে 33 এই সব জায়গাতে গিয়ে আসলেই চান, এবং এই জায়গাতেই কোহলি বারবার মানে জিতে যান আর কি। এই জায়গাতেই কোহলি 31 বলে 33টাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেন, এবং তিনি জানেন যে এটা না করলে মুশকিল। মার্কাস স্টোইনিস 43 বলে 58 ভালো খেলেছেন। নিকোলাস পুরান তো ভালো ফর্মে রয়েছেন 22 বলে 32। এই পুরান বা স্টোইনিস এরা যেহেতু ভালো ফর্মে রয়েছে না, লখনৌ কিন্তু প্রত্যেকদিন বেরিয়ে যাচ্ছে। আয়ুষ বাটনি আজকে 11 বলে 20 ভালো খেলেছে, সব মিলিয়ে 163 ভালো স্কোর নয়, কিন্তু কি একটা মানে কি জাদু রয়েছে তাদের এই মাঠে যে 160-এর রানও তারা ডিফেন্ড করতে পারছে আরামসে। যাই হোক, গুজরাটের বোলিং, উমেশ ভালো বোলিং করছেন, স্পেন্সার জনসন এই টিমে মানিয়ে নিতে পারছেন। আজকে দেখলাম ম্যাচ চলাকালীন ওই বিভিন্ন প্লেয়ারদের ধরা হয় না বাইরে থেকে, ডাগআউট থেকে, আজকে দেখলাম লিটলকে ধরা হয়েছে, জশ লিটল আয়ারল্যান্ডের। এবার লিটল কিন্তু স্পেন্সারের মানে একটা খুব বড় প্রতিদ্বন্দ্বী হওয়ার দাবিদার। স্পেন্সার জনসন অবশ্যই বিগ ব্যাশে ভালো খেলেছেন, কিন্তু জশ লিটলও খুব একটা খারাপ বোলার নন, এবং এটা মাথায় রাখতে হবে যে মোহাম্মদ শামির মতো একজন বোলারের জায়গা কিন্তু পূরণ করতে হচ্ছে। শামি নেই, শামি থাকবেনও না আইপিএল এর সময়। সুতরাং মোহিত বা উমেশ তারা ভালো বোলিং করছেন বটে, কিন্তু এই স্পেন্সার জনসনের মতন যদি রেগুলার কেউ রান দিতে থাকে তাহলে কিন্তু মুশকিল। নূর রাশিদও ভালো বোলিং করেছে, গুজরাটের বোলিং ভালো হয়েছে, বিশ্বাস করুন। 163-তে কোনো দল কাউকে আটকে রাখতে পারে, সেটা ভালো বোলিং। এবার সেই রানটা যদি তারা চেজ না করতে পারে তাহলে মুশকিল। এবার হলো তাহলে গুজরাটের ব্যাটিং। শুরুতেই আমি যেটা বললাম যে যারা মনে করছিলেন যে হার্দিক পান্ডিয়া গুজরাটের হয়ে কোনো অবদানই রাখেনি, আসল কাজটা তো করেছেন আশিস নেহরা, বাউন্ডারি লাইনের ধারে থেকে সবাইকে নির্দেশ দিয়েছে। ক্রিকেট টিম গেম পাতি কথা, প্রথম যেবার গুজরাট চ্যাম্পিয়ন হয়েছিল দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হার্দিক পান্ডিয়া। তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন, ক্যাপ্টেন্সিতে তার ইনপুট কতটা, আশিস নেহরার পরামর্শ কতটা সেটা আমরা জানি না, কিন্তু তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন এবং তিনি সর্বোচ্চ রান করেছিলেন। আগের মরশুমে শুভমান গিল সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, কিন্তু এই মরশুমে তার উপর এক্সট্রা একটা দায়িত্ব, তাকে ক্যাপ্টেন্সি করতে হবে। মিডিল অর্ডারে সবার আগে হার্দিকের অনুপস্থিতি, যে কারণে সেই জায়গাটাই মিস করছে, এবং হার্দিকের মানে বিকল্প তারা কিন্তু বার করতে পারেনি আজ পর্যন্ত। হার্দিক যত ভালো ক্যাপ্টেন বা যত খারাপ ক্যাপ্টেন যাই আপনি বলুন না কেন, হার্দিকের জায়গাটা কিন্তু কভার করতে পারছে না গুজরাট টাইটান্স। ভারতীয় দলে যে হার্দিক পান্ডিয়ার কোনো বিকল্প নেই, সেটা কিন্তু এই গুজরাটের ক্ষেত্রে সেম হচ্ছে। তারা আজনাতুল্লাহ ওমারজাইকে ট্রাই করছিল, কিন্তু ওমারজাই হার্দিকের লেভেলে ব্যাটিং করতে পারবেন না। উইকেট 2-3টে তুলে দেবেন, কিন্তু হার্দিকের লেভেলে যেতে পারবেন না।
বিজয় শঙ্কর সেটা পারছে না। কেন উইলিয়ামসন একেবারেই টি-20 ক্রিকেটের ফর্মে নেই। আপনি যদি কেন উইলিয়ামসনের শেষ 10-15টা আইপিএল ম্যাচ দেখেন, দেখবেন ভালো নয় একেবারেই। অ্যাভারেজ 115-20 স্ট্রাইক রেট নিয়ে তিনি ব্যাটিং করেছেন এবং একাধিক ম্যাচে 100 কম স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেছেন এই কেন উইলিয়ামসন। সুতরাং উইলিয়ামসন সেই টি-20 ফর্মে নেই, যিনি আজকে 5 বলে 1 করে আউট হলেন। মারাত্মক ক্যাচ ধরেছেন রবি বিষ্ণই, মানে অবশ্যই বিষ্ণইকে কৃতিত্ব দিতে হয়, কিন্তু তাও আউট তো হয়েছে, তাই না? চলছে না, উইলিয়ামসন ঠিকঠাক পারছে না। এবং সাই সুদর্শন বা উইলিয়ামসন বা আজকে তারা শরৎ বিয়ার আরো একজন এমন প্লেয়ারকে খেলিয়েছে যারা যিনি সেরকম বড় টি-20 ক্রিকেটের নাম নন। বুঝতেই পারছেন যে হার্দিক পান্ডিয়ার জায়গাটা তারা পূরণ করতে চাইছে। সাহাকে আজকে বসানো হলো, তার জায়গায় শরৎকে আনা হলো, কিন্তু ওপেনার নয়, সুদর্শনকে ওপেনার হিসেবে পাঠিয়ে দেওয়া হলো। হচ্ছে না, হার্দিকের জায়গাটা তারা পূরণ করতে পারছে না। ওই হার্দিকের মতন অলরাউন্ডার তো তারা পাবেই না। এবং সবচেয়ে সহজ কাজ যেটা যে হার্দিকের মতন একজন হার্ড হিটারকে তুলে আনো, সেরকম একজন অপশন রয়েছে গুজরাটের কাছে, কিন্তু তারা ট্রাই করছে না। শাহরুখ খান, হার্দিকের মতন ব্যাটার শাহরুখ খানের চেয়ে বেটার এই টিমে কেউ হতে পারেন না যদি হার্দিকের জায়গাটা পূরণ করতে হয়। সেটা তারা করছে না, আমি জানি না। কিন্তু ডেভিড মিলার না থাকলে যে এই, আমি আগেও বলেছি, গুজরাটের টিম ব্যাটিং লাইন আপ এক্সপোজ হয়ে যাচ্ছে। গুজরাটের ব্যাটিং লাইন আপ এক্সপোজ হয়ে গেছে। যেদিন গিল ভালো খেলছেন দারুণ, যেদিন গিল ব্যর্থ হচ্ছেন ব্যাস। এবং তারপর আজকে মিলার ছিলেন না, তাহলে কে খেলবেন? তেবাটিয়া শেষ দিকে 25 বলে 30 একা লড়ে গেলেন, কিন্তু কতগুলো বল খেলবেন, তাই না? 130-এ অল আউট গুজরাট টাইটান্স। ম্যাচ শেষে কি একটা বলা হলো শুভমান গিলকে যে গুজরাট টাইটান্স এই নিয়ে দ্বিতীয়বার অল আউট হলো না, কি কিছু একটা বলা হলো। মানে নর্মালি গুজরাট টাইটান্স এরকম অল আউট হয় না, যেটা আজকে তারা অল আউট হলো। উইলিয়ামসন 1, শরৎ 2, রশিদ 0, বা নালকান্ডে 12, বিজয় শঙ্কর 17 বলে 17, গিল 21 বলে 19। ব্যাটিং লাইন আপ খুব বাজে রকম এক্সপোজ হচ্ছে এবং এই জায়গাতে হার্দিক পান্ডিয়ার দরকার ছিল, যেটা গত বছর অব্দি গুজরাটের কাছে ছিল। সুতরাং যারা অ্যাকচুয়ালি এই ডিক্লারেশনে চলে গেছিলেন যে আসল কারিগর আশিস নেহরা, হার্দিক নন, তাদের উদ্দেশ্যে এটুকুনি বলবো, এটা টিম গেম। হার্দিকেরও ইনপুট রয়েছে। ক্যাপ্টেন হিসেবে হার্দিকের কতটা অবদান আমি জানি না, কিন্তু ব্যাটার হিসেবে হার্দিককে অবশ্যই মিস করছে তারা। যেভাবে হার্দিক 4 নম্বরে নেমে ইনিংসটাকে বাড়িয়ে নিয়ে যেতেন, সেটা কিন্তু নেই এই গুজরাট টাইটান্সে, নেই। দ্যাটস ইট। 5টা উইকেট তুললেন ইয়াশ ঠাকুর, দারুণ বোলিং করেছেন। মানে মায়াঙ্ক যাদব নেই, তার জায়গায় ইয়াশ ঠাকুর 5টা উইকেট তুললেন। মায়াঙ্ক যাদব, মহসিন খান, দুজন ভালো পেসার এই মুহূর্তে লখনৌর কাছে রয়েছে, কিন্তু তারা কেউ নেই। সেই জায়গাতে ইয়াশ ঠাকুর 5টা উইকেট তুলে বেরিয়ে গেলেন। নামিনুল হক আজকে 4 ওভারে 37 রান, একটু এক্সপেন্সিভ, কিন্তু ইয়াশ ঠাকুর একটা মেডেন ওভারও করেছেন। অল ওভার কিন্তু দারুণ বোলিং হয়েছে লখনৌর। ক্রুনাল পান্ডিয়া 4 ওভারে 11 রান দিয়ে 3টে উইকেট। আগের দিন চাহালও 4 ওভারে 11 রান দিয়ে উইকেট তুলেছিলেন। ঠিকই আছে, এবার চাহাল 11 রান দিলেন 4 ওভারে, আজকে ক্রুনাল দিলেন, কিন্তু বিশ্বাস করুন এরা কিন্তু টি-20 বিশ্বকাপে থাকবেন না। বিষ্ণই 2 ওভারে 8 রান দিয়ে দারুণ ক্যাচ ধরেছেন, একটা উইকেটও তুললেন। বিষ্ণই মেবি থাকবেন, এবার দেখা যাক। কুলদীপ যাদব যে চোট পেয়েছেন, এটা যদি আরো বেশি দিন চলে, তাহলে বিষ্ণইয়ের কাছে, চাহালের কাছে কিন্তু একটা সুযোগ আসতে পারে। ক্রুনাল হয়তো পাবেন না, কারণ অক্ষর বা জাদেজা তো রয়েছেন, কিন্তু ক্রুনালও খারাপ খেলছেন না। যেভাবে বোলিং করলেন চেপে, ব্যাট হাতেও ক্রুনাল খুব যে খারাপ হবেন এমনটা আমি বলবো না। আজকে একদম শেষ দিকে নামলেন। ক্রুনালও এত পরে নামার মতো প্লেয়ার নন, আরো আগে নামানো হতে পারে, যেতে পারে। তাই হোক, তো দুখানা ম্যাচ ছিল, সেরকম মানে উত্তেজনা নয়, হাড্ডাহাড্ডি ম্যাচ নয়, কিন্তু শেফার্ড যে ইনিংসটা খেলেছেন আজকের, একদম মোমেন্ট অফ দ্য ডে যাকে বলে, দারুণ খেলেছেন, দারুণ। আইপিএল এর মঞ্চে অন্তত পক্ষে 10টা বল খেলেছেন, এমন কোন ইনিংসে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার 390। বুঝতে পারছেন? সেরা সেরা যেভাবে মারছিলেন। নরকিয়ার তো কিছুতে একটা সমস্যা হয়েছে এবং ঘুরিয়ে ফিরে তাকে 20তম ওভারে আনা হচ্ছে, এটাই হলো আরো একটা সমস্যা। আজকে আমি দেখলাম মেবি ঈশান্ত শর্মার আরো একটা ওভার ছিল ওই সময়। আজ 1 মিনিট, ঈশান্ত শর্মা 3 ওভারে 40, ঈশান্ত শর্মার কিন্তু আরো একটা ওভার ছিল। মানে ওই যে 18, 19, 20 এই 3টে ওভারের জন্য ঈশান্ত এবং নরকিয়াকে তুলে রাখা হয়েছিল। ঈশান্তের 2টো, নরকিয়ার 2টো, কিন্তু ঘুরিয়ে ফিরে সেই নরকিয়াকে 20তম ওভারে ফেলা হলো। একটু ডিফারেন্ট কিছু করা যেতে পারে। ঋষভ পান্ত কিপিং ভালো করছেন, ব্যাট হাতেও ভালো ফর্মে রয়েছেন, কিন্তু ক্যাপ্টেন্সিটা সাধারণ মানের হচ্ছে, এর চেয়ে অনেক বেটার ক্যাপ্টেন্সি করতে হবে। ঋষভ পান্ত কিন্তু আজও তাকে ফিউচার ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসেবে ভাবা হয়, অন্তত টেস্ট ক্রিকেটে তো অবশ্যই ভাবা হয়। শুভমান গিল ভালো ক্যাপ্টেন্সি করছেন, বরং তাকে তার ক্যাপ্টেন্সি নিয়ে প্রশংসা করতে হয়। যাই হোক, দুখানা ম্যাচ হলো, একদম অ্যাভারেজ নর্মাল ম্যাচ ছিল। আসল ম্যাচ তো কাল, কলকাতা ভার্সেস চেন্নাই সুপার কিংস। কালকে একটা সেরা ম্যাচ হবে, বিশ্বাস করুন, সেরা ম্যাচ হবে। কলকাতা যদি জিততে পারে, টানা 4টে ম্যাচ রাজস্থান তো করেই দেখিয়েছে, অপরদিকে চেন্নাই টানা 2টো ম্যাচ হেরেছে, একটা সেরা ম্যাচ হতে চলেছে কালকে। যাই হোক, কালকের জন্য অপেক্ষা করছি। আপাতত মুম্বাই তো জিতলো, কিন্তু আরসিবি সমর্থকদের আরো কষ্ট। আরসিবি 9 নম্বরে নেমে গেছে, বিশ্বাস করুন।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 5 ম্যাচে 2 জয়, তারা 9 নম্বরে। দিল্লি 5 ম্যাচে 2 জয়, তারা 10 নম্বর। আরসিবি যেভাবে খেলছে আরো বেটার যদি পারফর্ম তারা না করে, দুদিন পর 10 আরসিবি কে 10এই আমি দেখছি, এরকম যদি চলতে থাকে। কালকে দেখেছেন তো আপনারা, ম্যাচের পর বিরাট কোহলি একা ড্রেসিং রুমে বসেছিলেন, ড্রেসিং রুমে না ডাগ আউটে বসেছিলেন। ড্রেসিং রুমে তো আজকে রোহিত বসেছিলেন দেখলাম। রোহিত দুজনেই, রোহিত বিরাট দুজনেই। বিরাট তো জিততে পারছে না, রোহিত আজকে যে ইনিংসটা খেলেছিলেন, তারপরে যেভাবে চলছিল যখন হার্দিক ব্যাটিং করছিলেন, মনে হচ্ছিল যে গেল, আজকেও গেল। যাই হোক, এদের দেখে খারাপ লাগে আর কিছু না। বিশেষ করে কোহলি, মুম্বাই তো তাও 5টা ট্রফি নিয়ে রয়েছে। কোহলি গত মরশুমে গুজরাটের বিপক্ষে ম্যাচটা মনে আছে, সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি, শেষে ম্যাচটাও তারা হারলো, প্লে অফে যেতে পারলো না। এবং এবারও তাই হচ্ছে, প্রত্যেকদিন ভালো খেলছে এবং দিনের পর দিন। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরে ভিডিওতে। তাদের সবাইকে টাটা, গুড নাইট।